এই ভাঙা বাড়িটায় বাস করে রঘু, তার বউ ও মেয়ে নীলা। রঘু ভীষণ কিপটে স্বভাবের, 1 টাকাও তার কাছ থেকে কেউ খসাতে পারে না। রঘুর অর্থ সম্পদ বেশ ভালোই রয়েছে, কিন্তু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেও তার কিপটেমির শেষ নেই। এ নিয়ে তার স্ত্রী শ্রীমতী গঙ্গা খুবই বিরক্ত রঘুর ওপর। কি গো, তোমায় যে বলছি বাড়ির ছাদটা একটু সারাও। বৃষ্টি হলেই যে তরতর করে জল গড়িয়ে পড়ে, কানে কি কথাটা যাচ্ছে না তোমার? হ্যাঁ, ও একটু আধটু জল গড়িয়ে পড়লে কোনো ক্ষতি হবে না। তাছাড়া বৃষ্টির জল কত উপকারী বলো তো। বৃষ্টির জল কোনো মতেই নষ্ট করা যাবে না, এ তো ঈশ্বরের আশীর্বাদ। এরপর থেকে জল গড়িয়ে পড়লে বালতি করে জলগুলো জমিয়ে রাখবে, তারপর সে বৃষ্টির জল দিয়ে জামা কাপড় কাচতে পারবে, রান্না করতে পারবে, স্নান করতে পারবে। আর দেখবে বৃষ্টির জলে সবকিছু কেমন যেন ঝকঝক তকতক করছে, বুঝলে গিন্নি? কি ভাগ্য করে যে তোমার মতো লোকের সাথে আমার বিয়ে হয়েছিল গো। আমার জীবনটা একদম শেষ করে দিলে তুমি। তোমার মতো কিপটে লোকের সাথে বিয়ে হয়ে আমার শখ আহ্লাদ সব কিছু জলাঞ্জলি গেছে গো। কি বলছো কি গিন্নি? আমার সাথে বিয়ে হয়ে বরং তোমার ভাগ্য খুলে গেছে। আমার মতো ধনী একজন ব্যবসায়ীর সাথে তোমার বিয়ে হয়েছে। বিঘায় বিঘায় আমার সম্পত্তি, আমার এই সব কিছুই তো তোমার আর আমার নীলার। শখ আহ্লাদ এসব করে শুধু শুধু টাকা নষ্ট করার মতো কোনো মানেই হয় না। ছাড়ো, তোমার সাথে কথা বলে আমার কোনো লাভ নেই, শুধু শুধু আমার সময়টা নষ্ট। বলছি বাজার তো কিছুই নেই, রাঁধবো কি তোমার মাথা? আমি কিন্তু আজকে মাছের মাথা খাবো বলে দিলাম। আমি অনেক দিন মাছের মাথা খাই না, প্রায় 2 বছর আগে সেই কাকুর বিয়েতে খেয়েছিলাম। উনি নাকি মাছের মাথা খাবেন? 1 বছর যাবত লোকটা কখনো মাছ কিনে আনেনি, আর মেয়ের আবদার শোনো, মাছের মাথা খাবে। বাবা, মাছের মাথা খাবো, অনেক দিন হলো কোনো ভালো মন্দ খাই না, প্রতিদিন এই ডাল ভাত, মুখে রোচে না বাবা। এমন সময় ব্যাগ ভর্তি বাজার হাতে হাজির হয় গঙ্গার ভাই সমরেশ মজুমদার। আর ডাল ভাত খেতে হবে না, মামা চলে এসেছে। তোর জন্য বাজার থেকে একদম টাটকা রুই মাছ এনেছি, জমিয়ে মামা ভাগ্নে মিলে মাছের মাথা খাবো। সমরেশের গলার আওয়াজ শুনতে পেয়ে নীলা ছুটে যায় মামার কাছে। সমরেশকে দেখে রঘুর মনটা বেশ খারাপ হয়ে যায়। রঘু মনে মনে বলে, এসেছে হতচ্ছাড়া, আমার খরচা বাড়াতে এসছে। এতদিনে যা জমিয়েছিলাম মনে হয় সব শেষ হয়ে যাবে এবার। 3 জনের সংসারে এখন আরেকজন এসে উপস্থিত। সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার, ওর খাবারের ব্যবস্থা করতে গিয়েই যে আমার কত টাকা খরচা হবে কে জানে। কি গো জামাই বাবু, কি বিড়বিড় করছো? আমাকে দেখে বুঝি একদম খুশি হওনি, তাই না? তোকে দেখে তোর জামাইবাবু একটুও খুশি হয়নি। তুই এসে পড়েছিস, তোর জামাইবাবুর খরচ বেড়ে গেল না রে? আমাদের জন্য খরচ করতেই তোর জামাইবাবুর হাত কাঁপে, আর এখন তুই, সে তো আর এক বোঝা, তাই না? আরে না, এসব কি বলছো? আমার একমাত্র শালাবাবু, আমি খুব খুশি হয়েছি যে তুমি এসছো। গিন্নি, ওর হাত থেকে বাজারে ব্যাগগুলো নামাও। সমরেশ যে রুই মাছ এনেছে তা রান্না করো, অনেকদিন হয়ে গেল রুই মাছের ঝাল খাইনি। যাক, সমরেশের কারণে তবু আজ বাড়িতে ভালো রান্না হবে। কোথায় আমার ভাইটা? কতদিন পর আমার বাড়ি এসেছে। তুমি একটু বাজার করে আনবে তা না, আমার ভাইয়ের বাজারেই আমাকে রান্না করতে হবে। ভাইয়ের কাছে যে কত ছোট হলাম আমি। ও সত্যি। দিদি, এসব এখন বাদ দাও, যাও গিয়ে ভালো করে রান্না করো তো। দাদা, মুগ ডাল আছে? আপনি আবার মুগ ডাল খান? কখনো তো মসুর ডাল বাদে অন্য কোনো ডাল নিতে দেখিনি দাদা। মুগ ডালটা অত আমি বেশি পছন্দ করি না। এমনিতে মুগ ডালের যা দাম বাপু, এত দাম দিয়ে এই ডাল কেনার কোনো মানে হয় না। এজন্য সব সময় মসুর ডাল কিনতাম। বাড়িতে শালাবাবু এসছে, গিন্নি বলেছে মুগ ডাল নিয়ে যেতে। ডাল দিয়ে নাকি মাছের মাথা রান্না করবে। কেজি প্রতি 400 টাকা। ক কেজি নেবেন দাদা? কি বলছো কি?
এত দাম কেন? 50 টাকায় পাওয়া যাবে না? হাসালেন দাদা, 50 টাকা? আচ্ছা, আমাকে কিছু মুগ ডাল দাও, ওটার সাথে মুসুর ডাল বেশি করে মিশিয়ে দিও। এমনভাবে মেশাবে যাতে গিন্নি বুঝতে না পারে যে এটা মুগ ডাল নয়, মুসুর ডাল। আপনার মতো কিপটে লোক আগে দেখিনি বাবু। রঘু মুগ ডাল হাতে বাড়ি ফিরে যায়। সামান্য মুগ ডাল দেখে তার গিন্নির ভীষণ রাগ হয়। কতদিন পর ভাই বাড়িতে এসেছে, বাজার থেকে ভালো মন্দ বাজার করে নিয়ে আসবে তা নয়, সামান্য মুগ ডাল নিয়ে এসেছে। গঙ্গা তাকে কথা শোনাতে শুরু করে। বলি তোমার আক্কেল জ্ঞানটা কবে হবে শুনি? তোমাকে যে বললাম আরো কিছু বাজার করে নিয়ে এসো, সেগুলো কোথায়? আমার ভাইয়ের আশায় আছো, সে বাজার করে নিজে খাবে আবার আমাদেরও খাওয়াবে। ছি 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 ছি। উত্তেজিত হও না, সমরেশ তো কিছুদিন আছেই, না হয় কাল বাজার করব। সমরেশ ব্যাগ ভর্তি বাজার করে এনেছে, ওগুলো রান্না না করলে নষ্ট হয়ে যাবে। তুমি ওগুলো রান্না করা শুরু করে দাও। এই ধরো তোমার মুগ ডাল, এটা দিয়ে মাছের মাথা রাঁধবে। আমি একটু দোকানে যাই। রঘু তার নিজের দোকানে চলে যায়। রান্না করার সময় গঙ্গা দেখে রঘু মুগ ডালের বদলে মসুর ডাল নিয়ে এসেছে। মুগ ডালের শুধু কটা ছিটে ফোঁটা রয়েছে। ওহ, এই লোকটাকে নিয়ে আর পারি নে বাবু। আমি আর এই সংসার না করতে পারছি না। আমি আজই ভাইয়ের সাথে বাপের বাড়ি চলে যাব। দিদির কান্না শুনে সমরেশ দিদির কাছে রান্নাঘরে ছুটে যায়। গঙ্গা রঘুর কিপ্টেমির কথা সমরেশকে বলে। কিছুক্ষণ ভেবে সমরেশ একটা বুদ্ধি বের করে তার জামাইবাবুকে শিক্ষা দেওয়ার জন্য। সে দিদিকে জানায় সবকিছু ঠিক হয়ে যাবে। দিদিও ভাইয়ের ওপর ভরসা করে। গিন্নি, তোমার হাতের রান্না তো দেখি খুব ভালো। এমন রান্না তো আগে কখনো দেখিনি। দেখবে কি করে? তুমি কি বাজার করে আনো নাকি? সারাদিন শুধু শাক পাতা ডাল আর ভাত। ওহ, এতে আর কি স্বাদ পাবে শুনি? যদি ভালো মন্দ বাজার করে আনতে, তাহলে আমি তোমাকে এভাবেই রেঁধে খাওয়াতাম। মা, দারুণ হয়েছে, কতদিন পর এমন খেলাম। জামাইবাবু, ব্যবসা কেমন চলছে? তা চলছে, বেশ ভালোই চলছে, কিন্তু আরো যদি টাকা রোজগার করতে পারতাম তাহলে অনেক ভালো হতো। জামাইবাবু জানো, আমার বন্ধু রনি আছে না, বেচারা তো খুব গরিব ছিল। ও তো এখন রাতারাতি বড়লোক হয়ে গেছে। কোনো পরিশ্রমও করতে হয়নি ওকে। কোম্পানি থেকে একটা লোক এসেছিল ওর কাছে, ও সে কোম্পানিতে টাকা রেখেছিল। 1 মাস পর ওর টাকা দ্বিগুণ হয়ে গেছে, তারপর সেই দ্বিগুণ টাকা আবার 4 গুণ হয়ে গেছে। আর এভাবে করেই তো মুহূর্তের মধ্যে রনি গরিব থেকে বড়লোক হয়ে গেল। কি বলছো কি শালাবাবু? এ কি সত্যি সম্ভব? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আরে বিশ্বাস কেন হচ্ছে না? আমি কি তোমায় মিথ্যা মিথ্যা বানিয়ে বলছি নাকি? আমিও তো সেখানে টাকা রেখেছিলাম, পরে তো আমার টাকাও দ্বিগুণ হয়ে গেছে। তোমার যদি আমাকে বিশ্বাস হয়, যদি মনে হয় আমি ঠিক বলছি, তাহলে আমায় বলো, আমি সেই কোম্পানির লোকটার সাথে যোগাযোগ করব। আচ্ছা জামাইবাবু, তুমি ভেবে আমায় বলো। সমরেশ সেখান থেকে তার দিদির কাছে চলে যায়। কিরে, কোনো কাজ হলো? তোর জামাইবাবু কি আদৌ রাজি হবে বলে তোর মনে হয়? আমার তো বিশ্বাসই হয় না বাবু, যে লোকটা 1 পয়সা খরচ করে না, সে কিনা এতগুলো টাকা একটা অজানা অচেনা কোম্পানিকে দিয়ে দেবে, তাও আবার তোর কোথায়? দিদি, তুই শুধু দেখ না কি হয়। জামাইবাবু আমার কথায় রাজি হলো বলে। সকালবেলা কোম্পানির কর্মচারী এসে রঘুর কাছ থেকে টাকা নিয়ে যায় এবং তাকে আশ্বাস দেয় যে 1 মাস পর তার সমস্ত টাকা দ্বিগুণ হয়ে যাবে। কোথায় আমার টাকা নিয়ে এসেছেন? যাক, ঈশ্বর আমায় নিরাশ করেনি। আসলে একটা সমস্যা হয়ে গেছে রঘু সাহেব। আসলে আপনার টাকাটা দ্বিগুণ হয়নি, উল্টে আপনি যে টাকাটা দিয়েছিলেন সেটা কোম্পানি থেকে ছিনতাই হয়ে গেছে। কোম্পানিতে আরও যারা ইনভেস্ট করেছিল সবার টাকা ছিনতাই হয়ে গেছে। কোম্পানির লোকটি চলে যায়। রঘু কান্নায় অনেক ভেঙে পড়ে। সর্বস্ব হারিয়ে সে নিরুপায় হয়ে যায়। মনে মনে আফসোস করে সে বলতে থাকে, হায় ঈশ্বর হায়, আমি এতদিন এত কিপটেমি করেছি, 1 পয়সাও খরচ করতে চাইনি। বউ ছোট মেয়ে, তার কোনো শখ তো পূরণ করিনি।
এখন আমার সবগুলো টাকা ছিনতাই হয়ে গেল। আমি যদি টাকাগুলো ওদের পিছনে খরচা করতাম তাহলে মনে হয় এমন হতো না। ঈশ্বর আমাকে ক্ষমা করে দাও, আমি আর এমন কিপটামি করব না। এমন সময় সমরেশ, তার দিদি ও নীলা রঘুকে সান্ত্বনা দেয়। জামাইবাবু, এসব আসলে একটা নাটক ছিল। আমরা তোমাকে বোঝাতে চেয়েছিলাম যে কিপটমি করাটা ঠিক নয়, কিন্তু তোমাকে কিছুতেই বোঝাতে পারিনি। তাই আমি এই বুদ্ধিটা বের করলাম। তোমার টাকা পয়সা সব কিছু আমার কাছে আছে, তোমার কিচ্ছু হারিয়ে যায়নি। এবার বুঝলে তো? এবার থেকে নিশ্চয়ই আর কিপটেমিটা করবে না। আমি আর কখনো কিপটামি করব না। তোমরা এখন যা খেতে চাইবে আমি তাই খাওয়াবো। টাকা যেহেতু আছে সেহেতু খরচ তো করতেই হবে। বাড়ির ছাদটা আমি কালকেই সারিয়ে দিয়ে বাড়িটা আবার রং করে দেবো। তারপর থেকে রঘু আর কখনো কিপটেমি করেনি। কোনো কিছু কিনতে এখন তার আর হাত কাঁপে না। তবে কোনো জিনিসের অপব্যয় সে করে না।